আজকের ভিডিওতে পাকিস্তানি মন নিয়ে আলোচনা করব। 2024-এর জুলাই জঙ্গি উত্থানে যেসব রাজনৈতিক শক্তি ছিল, বিএনপি, জামাত, এরা সবাই পাকিস্তানি মন। এদের নিয়ে এখন আলোচনা করব না। বাংলাদেশের 70 সালের নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দেয় নাই, তারা সবাই পাকিস্তানি মন। তাদের নিয়েও আলোচনা করব না। আমি সাধারণত যাদের ক্ষতি সবচেয়ে বেশি সমাজে, যে পাকিস্তানি মনগুলার, তাদেরকে নিয়ে আলোচনা করব। এদেরকে আমরা বুদ্ধিজীবী হিসাবে চিনি। আগে আমরা একটু দেখি পাকিস্তানি মনগুলা কি রকম। আমি এই আজকে 4টা পাকিস্তানি মনকে উল্লেখ করতে চাই। এই 4টা অনেক আছে, অসংখ্য, আপনি সংখ্যায় কিন্তু শেষ করা যাবে না। তো 4 জনের নাম উল্লেখ করছি, শুধু কিভাবে তারা আমাদের সমাজকে কলুষিত করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গঠনকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং ভবিষ্যতে কিভাবে আমাদের এদের বিরুদ্ধে সচেতন হওয়া যায় সেই দিকটা আলোচনা করার চেষ্টা করব। তো আমি 4 জনকে নিয়ে এসেছি আজকের আলোচনায়। 4 জন হলো অধ্যাপক আব্দুর রাজ্জাক, বদরুদ্দিন ওমর, সিরাজুল ইসলাম চৌধুরী, হুমায়ুন আহমেদ। অধ্যাপক আব্দুর রাজ্জাক পুরনো মানুষ, অনেক আগে মরে গেছে। এই অধ্যাপক আব্দুর রাজ্জাকের শিষ্য হলো আহমদ ছফা। আহমদ ছফার শিষ্য হলো এই সলিমুল্লাহ খান। অধ্যাপক আব্দুর রাজ্জাক কোনো কিছু লিখে যায় নাই, উনি শুধু বলে গেছে, এবং উনি খুব জনপ্রিয় ছিলেন এমনকি আমাদের বাংলাদেশের পক্ষে সত্যিকারে মননশীল এবং মুক্ত চিন্তার যে বুদ্ধিজীবীরা আছেন, তাদের মধ্যে যিনি আমার মতে সবচেয়ে বেশি যাকে আমাদের সবচেয়ে বেশি স্মরণ করা দরকার, সেই ডক্টর হুমায়ুন আজাদ ও কিন্তু এই আব্দুর রাজ্জাকের সুনাম করতেন। এই আব্দুর রাজ্জাক ছোটখাটো মানুষ ছিল, এবং সে কখনো কোনো কিছু লিখে যায়নি। সে নাকি ইংল্যান্ডে গিয়ে একটা তার থিসিস লিখেছে পিএইচডির, সেটা প্রকাশ না করে বাংলাদেশে চলে এসে সলিমুল্লাহ এটার বই বের করেছে, এবং এটা সলিমুল্লাহ বলেছে যে এইটা পড়া দরকার। এবং তার যে কঠিন ইংরেজি, দেখেন সলিমুল্লাহরা ইংরেজির কিছুই বোঝে না। এটা যে সময়ের লোক, এই আব্দুর রাজ্জাক, সেই সময় সবাই কঠিন ইংরেজি লিখতো। কঠিন ইংরেজি বলতে এর একটা উদাহরণ আমি দেই। এই যে নীরদ চৌধুরী, আপনারা অনেকেই নাম জানেন। নীরদ চৌধুরী ব্রিটিশদের চেয়েও কঠিন ইংরেজি লিখতো, কিন্তু আব্দুর রাজ্জাক তো আর নীরদ চৌধুরী কোনোদিন হতেও পারবে না, মরেই তো গেছে, হওয়ার তো সুযোগ নষ্ট করে গেছে। কিন্তু সে কি আবর্জনা রেখে গেল আমার কাছে। তার প্রধান শিষ্য যে তার জন্য বই লিখেছে, যদ্যপি আমার গুরু, সে আহমদ ছফাকে আমার আধা উন্মাদ মনে হয়, পুরোপুরি আধা উন্মাদ। হাতের লেখা খুব ভালো, যদি সেটা প্রবন্ধ হয়, প্রবন্ধের মধ্যে সে এত বেশি আবেগ নিয়ে লেখে যে পড়তে ভালো লাগে, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে জিরো। অথচ এই এই আহমদ ছফা গত 7 থেকে 10 বছর এই আহমদ ছফাকে বঙ্কিমচন্দ্রের সাথে তুলনা করে, রবীন্দ্রনাথের সাথে তুলনা করে এমন একটা অবস্থা করে ফেলেছে বাকপটুতার কারণে। বাংলাদেশের পুরো তরুণ সমাজ কিন্তু এই আহমদ ছফার বই পড়ে, এবং এবং আব্দুর রাজ্জাককে ভালোবাসে, এবং সলিমুল্লাহ খান সম্পর্কে তাদের একটা মোহ আছে। আমি তাদেরকে একটা কথা বলবো, হে তরুণী, তুমি যদি জঙ্গি হয়েও যাও, শুধু তার যদি তোমার বিবেক বা চেতনা একটু থাকে, বা অন্তত সামান্য মানব যুক্তিকভাবে চিন্তা করার ক্ষমতা থাকে, চিন্তা করে দেখো তো, এই যে সলিমুল্লাহ 2012, 13, 14, 15 সাল পর্যন্ত যে সে পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে কথা বলতো, আর এখন যে সে পুরো জঙ্গিদের পক্ষে কথা বলে, এতে কি তার বড় একটা ডিগবাজি প্রমাণিত হয় না? প্রমাণিত হয় না যে লোকটার মধ্যে আসলে তার নিজস্ব কোনো পথ নাই, যখন যেখানে যেই পথে সে লাভ পাবে সেই পথে সে চলে যাবে। তাহলে কি এই সলিমুল্লাহ সৎ মানুষ হলো? এই সলিমুল্লাহর যে গুরু আহমদ ছফার গুরু আব্দুর রাজ্জাক, এগুলোর এই দুর্দশা হয়েছে কারণ হলো মূলত এদের মনগুলা পাকিস্তানি মন। তারপরে বদরুদ্দিন উমর সম্পর্কে, সে মরে যাওয়ার পরই আমি একটা ভিডিও তৈরি করেছিলাম বদরুদ্দিন উমর সম্পর্কে, আজকে বেশি বলবো না। বদরুদ্দিন উমর তো বোঝাই যায় যে সে এসেছিল পাকিস্তানে, অর্থাৎ ভারত থেকে পাকিস্তানে এসেছিল। ভারত থেকে যত মুসলমান পাকিস্তানে এসেছিল, এরা পূর্ব পাকিস্তানে আসলেও পূর্ব পাকিস্তানটা যখন ভেঙে যায়,
যখন বাংলাদেশ হয়ে যায় আসলে এদের মনটাও ভেঙে গেছে। এর জন্য অবশ্যই কমিউনাল যে হেট্রিড অর্থাৎ আপনার সাম্প্রদায়িক ঘৃণা, হিন্দু যে মুসলমানকে ঘৃণা করে, মুসলমান যে হিন্দুকে ঘৃণা করে, এটার জন্য কিছুটা দায়িত্ব এদের আছেই। কিন্তু বাংলাদেশের এই বদরুদ্দিন উমর বাংলাদেশে বসে বসে সে বাংলাদেশের কিন্তু অনেক ক্ষতি করলো। তারপরে দেখেন সিরাজুল ইসলাম চৌধুরী। সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের অনেক প্রিয় মানুষের অনেক প্রিয় মানুষ, অধ্যাপক, তারপরে কবি, সাহিত্যিক সবকিছু। এবং এই সিরাজুল ইসলাম চৌধুরীর যদি কোনো অবদান থেকে থাকে, সে একটা ভালো কলাম লেখক। এবং সিরাজুল ইসলাম চৌধুরী যদি 500টা কলাম বা 25,000 পৃষ্ঠার বই লিখে থাকে, আপনি তার 3 থেকে 5টা যদি আপনি প্রবন্ধ পড়েন, তারপর আর কি বলে সিরাজুল ইসলাম চৌধুরীর আর কোনো পুস্তক কোনো কিছু আপনার পড়ার দরকার নেই। সে একই জিনিস নেড়ে 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 জিনিসগুলো তৈরি করেছে। হ্যাঁ, সে সমাজতন্ত্রের ভক্ত, অর্থাৎ সে নাস্তিক এবং কমিউনিস্ট, এইটাকেই সে পূজা করে। তারপরে আর যার কথাটা আমরা বলবো সে হলো হুমায়ুন আহমেদ। অনেকের হয়তো কষ্ট লাগবে শুনে, কিন্তু দেখুন হুমায়ুন আহমেদও একটা পাকিস্তানি মন, অর্থাৎ হুমায়ুন আহমেদ যদি বাংলাদেশি মন হতো, তাহলে বাংলাদেশে তার ভাই জাফর ইকবাল যে পরিমাণ প্রভাবিত করেছে মুক্তিযুদ্ধের পক্ষে, তার চেয়ে বেশি প্রভাবিত করার সক্ষমতা কিন্তু হুমায়ুন আহমেদের ছিল। কারণ হুমায়ুন আহমেদের যেই মানে গল্প লিখে শিশু, কিশোর, বালক, বালিকা, তরুণ, তরুণীদের যেই পরিমাণ আকৃষ্ট করার ক্ষমতা আছে, স্বাধীন বাংলাদেশে তো আসলে আর কোনো মানুষ সেই ক্ষমতাটা অর্জনও করতে পারে নাই, তার সেই ক্রিয়েটিভ মনও ছিল না। তাহলে হুমায়ুন আহমেদ যদি তার ভাইয়ের মতো পাকিস্তানি মন না নিয়ে, বা যদি তার ভাইয়ের মতো বাংলাদেশি মন নিয়ে থাকতেন বা মনটাকে বিকশিত করতেন, তাহলে কিন্তু আমাদের অনেক বড় একটা উপকার হতো। হুমায়ুন আহমেদ সেই দিকে না গিয়ে তিনি ব্যবসা বাণিজ্যের দিকে গেলেন। যাই হোক, সেটাও বড় কথা নয়। বড় কথা হলো হুমায়ুন আহমেদ যে পাকিস্তানি মন, এটা বোঝার জন্য হুমায়ুন আহমেদের বিভিন্ন শব্দচয়ন থেকেও বোঝা যায়। দেখবেন সবসময় আরবি, ফার্সি, শুক্রিয়া এইসব শব্দ দিয়ে সে গল্প লিখত। যাই হোক, এটা নিয়ে তর্ক করবেন, এটা সেই দিকেও গেলাম না। কিন্তু তার যে 2টা উপন্যাস আমি এখানে উল্লেখ করবো, একটা হলো জ্যোৎস্না ও জননীর গল্প, আর একটা হলো তার দেয়াল। আপনি যদি 2টা উপন্যাসকে তুলনা করেন, তার ঢাউস উপন্যাসটা জ্যোৎস্না ও জননীর গল্পে আপনি কোনো অরিজিনালিটি পাবেন না। এখন সাহিত্যে অরিজিনালিটি কিভাবে খুঁজতে হয় সেটা অবশ্য সাহিত্য একটা বোঝার বিষয়, এটা এই লেকচার এখানে দিব না। কিন্তু তার দেয়ালটা একেবারে একটা অরিজিনাল কাজ, কোনো সন্দেহ নাই। অথচ দেখেন দেয়ালের মধ্যে সে ফারুককে সে হিরো বানিয়ে এই উপন্যাসটা সে লিখল। অর্থাৎ এমন এক সময় সে লিখলো, সেও বোধহয় বুঝে শুনে লিখেছে, যেহেতু মরে যাবে এই জিনিসটা সে দেখিয়ে গেল। সে যে আসলে বাংলাদেশটাকে ঘৃণা করে সেটা দেখিয়ে সে মরে গেল। ওই সময় নাকি শেখ হাসিনা তাকে টাকাও দিয়েছিল। যাই হোক, এদের বদনাম করার আসলে আমার শেষ নাই। এই লোকগুলোকে আমি তুলে আনলাম এই জন্য যে এদের সমাজে প্রভাব আছে, আর আমাদের কাছে একটা ধারণা আছে যে এরা বোধহয় অনেক জ্ঞানী, অনেক কিছু সৃষ্টি করেছে। হ্যাঁ, এদের মধ্যে একমাত্র হুমায়ুন আহমেদ যা সৃষ্টি করেছে সেটা তো আমরা সবাই বুঝি, তার প্রভাব বুঝি। বাকি যে 3 জনের কথা বললাম, আপনার আব্দুর রাজ্জাক, তারপরে সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দিন উমর, ওদের আসলে কোনো সৃষ্টি কিছু নাই। ওদের 2-4টা নিউজ, একজন তো শুধু কথা বলে গেছে, আর বাকি 2 জনের এরা সবাই 2 জনেই সংবাদপত্রে যেহেতু এরা কলাম লিখতো, এদের 5টা করে কলাম যদি আপনি পড়েন, আপনার বদরুদ্দিন উমর বা সিরাজুল ইসলাম চৌধুরীকে আর কোনো কিছু পড়ার দরকার নাই। কিন্তু মানুষ যেহেতু এদের সম্মান করে, এদের সম্পর্কে আমাদের বুঝতে হবে। দেখেন, এই একটা লোকও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বা বঙ্গবন্ধুর পক্ষে বা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কোনোদিন একটা কথা বলে নাই। এখন এখানে তাদের পক্ষে কি যুক্তি আছে এরা যে বলে নাই? হ্যাঁ, তাদের পক্ষে যুক্তি হলো যে আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ অর্থ লুটপাট করে, আওয়ামী লীগ কি এই যে 24-এর জঙ্গিরা যেসব গুজব ছড়িয়েছে আর কি, যে আওয়ামী লীগ মানবাধিকার
মানবাধিকার গুম খুন এসব করেছে। দেখেন, ইউনূসের ডাকাতরা বাংলাদেশটা দখল করার পর যেসব অর্থনৈতিক অপরাধ আওয়ামী লীগের আমলে হয়েছে বলে আমরা শুনি এবং যেই ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে আমরা শুনি, তার কত গুণ এরা ছাড়িয়ে গেছে। বাংলাদেশের মানুষের মনে যেমন এর বিরুদ্ধে তেমন কোনো প্রতিক্রিয়া আমি ভাসমানভাবে দেখি না, আর এই লোকগুলার মধ্যেও দেখি না। এই লোকগুলার মধ্যে দেখি তো তাই না, এই লোকগুলা কিন্তু এদের সাথেই গেছে। সিরাজুল ইসলাম চৌধুরী ঘোষণা দিয়ে গেছে আব্দুর রাজ্জাক যদি বেঁচে থাকতো সে যেত। হুমায়ুন আহমেদ অতি বুদ্ধিমান, হয়তো ঘরে বসে থাকতো। সিরাজুল ইসলাম, বদরুদ্দিন উমরও গেছে। আমি আরো একজন লোকের কথা বলতে পারি, এই লোকটা বেঁচে থাকলেও এদের সাথে চলে যেত, যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল, যাকে আওয়ামী লীগ অনেক সম্মান করত। হ্যাঁ, অধ্যাপক আনিসুজ্জামান, এইরকম আরো অনেক আছে, অসংখ্য লোক আছে। এই লোকগুলোর কাছে যদি সত্যিকার অর্থে আপনার দুর্নীতি, মানবাধিকার এই জিনিসগুলো যদি বড় হতো, তারা তো অন্তত আজকে এদের মধ্যে যারা বেঁচে আছে, সিরাজুল ইসলাম চৌধুরী, আরো কত আছে, আনু মোহাম্মদ, আমি ছোটখাটো গুলাকে ধরলাম না, আমি ৩-৪টা বড় নামের কথা বললাম। এরা তো আপনার আজকে অন্তত ইউনূসের বিরুদ্ধে কোনো কথা বলতো, তাই না? বলে না। এই যে এরা বলে না, এরা শুধু বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ত্রুটি বিচ্যুতি নিয়ে বলে, এবং যারা সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশের শত্রু, তাদের বিরুদ্ধে তারা কিছু বলে না। আওয়ামী লীগের দুর্নীতি হলে এরা রাস্তায় উলঙ্গ হয়ে নেমে যাবে। ইউনূস যদি বাংলাদেশটাকে ধ্বংস করে দেয়, এরা ইউনূসকে প্রশংসা করবে, বলবে না ইউনূসের সীমাবদ্ধতা আছে। অথচ ইউনূস যে অর্থগৃহণতা দেখিয়েছে ক্ষমতা দখলের পরপরই, যেভাবে সে তার আপনার মেরে দেয়া ট্যাক্সের টাকা উদ্ধার করে নিল, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, এগুলোকে যেভাবে সে সুযোগ সুবিধা দিল, ৬,০০০ কোটি টাকা সে কিন্তু তুলে নিয়েছে। আর উপরন্ত নাকি বিশ্ববিদ্যালয় নিয়েছে, তারপরে আবার আদম ব্যাপারীর লাইসেন্স নিয়েছে। বাংলাদেশে যদি সত্যিকারের কোনো বুদ্ধিজীবী কেউ যদি থাকতো, এগুলো নিয়ে তো কথা বলতো। একজনও কিন্তু বলে না। এই যে যারা বলে না, অর্থাৎ যারা একই দোষ আওয়ামী লীগ করলে রাস্তায় উলঙ্গ হয়ে নামে, ইউনূস করলে রাস্তায় নামে না, এটাই হলো আমাদের পাকিস্তানি মন। এই পাকিস্তানি মনের অনেক ভেতরে যাওয়া সম্ভব, কিন্তু সেখানে গেলে তো এই ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। কিন্তু পাকিস্তানি মনটা চেনার আমি একটা সহজ পথ দেখিয়ে দিলাম। পাকিস্তানি, আমাদের এখন যা বুদ্ধিজীবী বলতে আমরা যাদের কথা শুনি, এরা বেশিরভাগই কিন্তু পাকিস্তানি মন। এই পাকিস্তানি মন যত বড় বুদ্ধিজীবী হোক, এদের এক একটা মাথায় যদি আইনস্টাইন, নিউটন, শেক্সপিয়ারের মতো বুদ্ধিও থাকে, এদেরকে বাংলাদেশে জন্য প্রয়োজন নাই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায়, শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার পরবর্তীতে জয়ের নেতৃত্বে, পুতুলের নেতৃত্বে, কিংবা শেখ রেহানার নেতৃত্বে, যাদের নেতৃত্বে আমরা কৃষক, শ্রমিক আমরা গড়ব, আমাদের আসলে দরকার হলো পাকিস্তানি মনগুলাকেও বাংলাদেশে, যেমন ভবিষ্যতে আমাদের সকল স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে শূন্য করে দিতে হবে। এই পাকিস্তানি মনগুলাকেও, তাদেরকেও একেবারে সমাজে অপ্রাসঙ্গিক করে দিতে হবে। এরা যে সত্যিকারে সমাজের জন্য ক্ষতিকর, এদের যে আপনার যে ধরনের আপনার এরা যে এক একটা প্রচণ্ড হিপোক্রিট, এই জিনিসটা আমাদেরকে আমাদের তরুণ প্রজন্মের কাছে দেখাতে হবে। এবং এদের মধ্যে আসলে জ্ঞানের কোনো বস্তু নাই, একটা অহংকার আছে, এদের হয়তো সুন্দর চেহারা আছে। এরা পাকিস্তানের পাঞ্জাবি, পাঠান, ওই এলাকার লোকগুলোর শরীরের যে দৈর্ঘ্য, গায়ের যে বর্ণ, এগুলোর প্রতি আপনার মোহান্বিত। কিন্তু সেই দেশে দেখেন পাকিস্তানেও কিছু জ্ঞানী গুণী জন্মগ্রহণ করে, কিন্তু আমাদের বদরুদ্দিন উমররা সেটাও হতে পারে নাই। হতে পারে নাই কেন জানেন? এক কথা হলো যে অনুসরণ করেও হওয়া যায় না, পরশ্রীকাতরতা দিয়েও কিছু হওয়া যায় না, সব কিছু হতে হয়। অর্থাৎ আপনি যদি বুদ্ধিজীবিতার জায়গায় কিছু অর্জন করতে চান, সবার আগে আপনাকে অর্জন করতে হবে যুক্তি। সেই যুক্তি যদি আপনি অর্জন হয়তো করেছেন, কিন্তু সেটা আপনার ব্যক্তিগত প্রেফারেন্সের জন্য কিংবা আপনার প্রতিশোধ পরায়ণতার জন্য আপনি যদি সেই যুক্তিটাকে বাতিল করেন, তাহলে আপনি মানুষ হিসাবে শূন্য হয়ে গেলেন।
আব্দুর রাজ্জাক বলুন, হুমায়ূন আহমেদ একটু ব্যতিক্রম, যেহেতু উনি সৃষ্টি রেখে গেছেন, তাই না? আর কারো তো কোনো সৃষ্টিশীল কিছু রেখে যায়নি। যেগুলো রেখে গেছে এগুলা মরে গেছে। যে মরে গেছে তার সাথে মরে গেছে, অথবা যে যখন মরবে, বদরুদ্দীন ওমরের সাথে তার কি ৫২ ভাষা আন্দোলনের বই মরে গেছে। সিরাজুল ইসলাম চৌধুরী যা আগামাথা লিখেছে সব সিরাজুল ইসলাম চৌধুরীর সাথে মরে যাবে। আনিসুজ্জামানের সাথে আনিসুজ্জামানের বই মরে গেছে। এগুলো ২০০, ৪০০, ১০০ মানুষ এখানে সেখানে পড়বে। আপামর জনগণ কোনোদিনও পড়বে না। অবশ্য আমাদের জনগণকে যেদিন আমরা পড়াশোনায় উদ্বুদ্ধ করব, বই পড়া শেখাবো, বই পড়া থেকে আমাদের ছেলেমেয়েরা যেদিন আনন্দ পাবে, সেদিনও এদের বই আর কিন্তু কেউ পড়বে না। তো আমাদের সবসময় পাকিস্তানি মনের বিরুদ্ধে থাকতে হবে, এবং ভবিষ্যতে পাকিস্তানি মনগুলা আর যাতে কিছুতেই আমাদের দেশ গঠনের বিরোধিতা না করতে পারে, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। সিরাজুল ইসলাম চৌধুরীরা বিরোধিতা করে তরুণদের মনে জায়গা করে নিয়ে আমাদের অনেক ক্ষতি করেছে। সেই ক্ষতিটা ভবিষ্যতে যাতে আর না হয়, সে ব্যাপারে আপনারা সবাই সাবধান থাকবেন।